পারলে দাঁড়িয়ে গুলি করে দিবি, যা করবি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, 10 লাখ টাকা চ্যালেঞ্জ, লে চ্যালেঞ্জ নে, কত বড় ফুটানি দেখবো তোদের। নোংরামি হচ্ছে। দিয়ে কোনো নাগরিকের সমস্যা তৈরি করবে না, আমার গ্যারেন্টি। তুই কে রে হরিদাস পাল? আমার গ্যারেন্টি বাদরামো। নর্থ বেঙ্গল থেকে এসে এই পারে এসে সাউথ বেঙ্গলে তুই ফুটানি করছিস, সেখানকার বাঙালিদের খাবি। তোর গামা তুই কে রে? তুই কে? আমার গ্যারেন্টি শান্তনু মারবো কি চর। সুকান্ত মজুমদার আমার গ্যারেন্টি। ভালো করে কান খুলে শোন সুকান্ত মজুমদার, অসীম সরকার, ফারদার যদি বাঙালিকে টুপি পরানোর চেষ্টা করেছিস, যদি দরকার পড়ে যে কোনো জায়গায় ডাক, তোর পার্টি অফিসে যাব, আমি যাব, দীপক ব্যাপারী যাবে, আরো 2-4 জন যাব, 2-4 জন উকিল বসা। আমরা যদি প্রমাণ দিতে না পারি যে আমরা যা বলেছি সমস্ত 100% সত্যি, তাহলে যা বলবি তাই করব। আজকের গল্প দেখুন। এই মানে বিজেপি এতটাই বিপদে পড়ে গেছে। এটা বালুরঘাটের প্রার্থী দাঁড়াচ্ছেন, ভোটে দাঁড়াচ্ছেন সুকান্ত মজুমদার। এই জালিয়াত, নরখাদক, নোংরা, অসভ্য, নোংরা, বাঙালি বিদ্বেষী এই শয়তানটা বুঝে নিয়েছে কেউ আর আবেদন করছে না। এই শয়তান বলেছিল সিএ লাগু হয়ে গেছে, সবাইকে ডেকে ডেকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এই শয়তান এখন পোস্টার করেছে, বিরাট বিরাট বড় বড় পোস্টার, 18-30 সাইজ বা যেরকম সাইজ হয়, পোস্টারে লিখে লিখে বেড়াচ্ছে, লিখে দিয়েছে যে সিএতে আবেদন করলেই খতম বা শেষ। এগুলো মিথ্যা কথা, এগুলো মানুষকে ঠকানো হচ্ছে। তার মানে বুঝুন যে বাজার কতটা খারাপ, নাকি ফাটা মাসে আটকে গেছে, মানে কেউ আবেদন করছে না। মানে বিজেপিরা এখন আর সেই জয় শ্রীরাম বলা ভুলে গেছে, এখন টেরা চোখে তাকাচ্ছে। বিজেপি কর্মীরা, এমনকি নেতাদের বডিগার্ডরা পর্যন্ত অন্য চোখে তাকাচ্ছে, মনে মনে ভাবছে এই তো শালা শয়তান, যার বডিগার্ড আমি, সে তো আমার ছেলেকে ধ্বংস করতে চাইছে, আমার বউকে ধ্বংস করতে চাইছে, আমার বাড়িকে ধ্বংস করতে চাইছে। ফলে বিজেপি একটা খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে। এখানে কি বলছে শুনুন। সিএ কি বিরাট পণ্ডিত, বিরোধীদের মিথ্যায় কান দেবেন না। তারপর কি বলছে, জানুন সত্যি কথা। যারা জীবনে সত্যি বলে কিছু জানে না, তারা বলছে জানুন সত্যি কথা, দিয়ে দুদিকে দিচ্ছে, একদিকে মিথ্যা আর একদিকে সত্যি। মিথ্যা কি? আবেদন করলে নাগরিকত্ব বাতিল হবে, এটা মিথ্যা ওদের বক্তব্য। সত্য, কারো নাগরিকত্ব বাতিল হবে না। আপনাদের কি দেখালাম, মাহমুদ পাচার সুপ্রিম কোর্টের এত বড় অ্যাডভোকেট কি বলল, যে আবেদন করলেই আপনি বেনাগরিক হয়ে যাবেন, কারণ আপনি নিজেকে নাগরিক বলে নাগরিকত্বের সমস্ত সুযোগ নিয়েছেন, বাড়ি করেছেন, ঘর করেছেন, জমি কিনেছেন, ভোট দেন, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, অনেকের রেশন কার্ড আছে। যখনই আপনি আবেদন করবেন আমাকে নাগরিকত্ব দাও, তার মানে আপনি নাগরিক ছিলেন না, তাহলে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। সহজ গল্পটা এখানে। তাহলে যেটাকে মিথ্যা বলছে আসলে সেটাই সত্যি। দ্বিতীয়, মুসলিমদের নাগরিকত্ব বাতিল হবে, বিরোধীরা বলছে বক্তব্য। সত্য ওরা বলছে সত্যি, এটা মুসলিমদের নাগরিকত্ব বাতিল হবে না। তাহলে এখন বলবো, ওহে বরাহ নন্দনের বাচ্চা, এতদিন যে তোমরা কি বলেছিলে, সিএতে মুসলমানদের কোনো মানে কি, মুসলমান তাড়ানো হবে, মুসলমান তাড়ানো হবে, হিন্দুদের কোনো ভয় নেই, মুসলমান তাড়ানো হবে। আর আজকে তুমি বলছো যে মুসলমানদের কোনো ভয় নেই। তাহলে গল্পটা মানুষ বুঝে ফেলেছে। তারপরের পয়েন্ট কি বলছে, এর সঙ্গে বিরোধীরা বলছে এর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে, আর ওরা বলছে সত্যিটা কি, এর সঙ্গে
এর সঙ্গে দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। বিরোধীরা বলছে, মানে আমরা বলছি এর সঙ্গে এনআরসি সম্পর্ক আছে। আমি এনআরসি সম্পর্ক বলছি না, আমি বলছি সিএটাই এনআরসি। সিএটা এনআরসি কেন? আর ওরা বলছে দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। পুরোটা মিথ্যা কথা বলছে। তথ্য কি বলছে? সিএ, এখন যে সিএটা লাগু হলো, এটা কোন সালের সিএ? এটা কি 2003-এর না 2019? যদি 2019-এর হয়, তাতে বলা আছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ যারা 2014-র 31শে ডিসেম্বরের আগে পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে, তারা ইল্লিগাল নয়, তারা আবেদন করতে পারবে। তাহলে এই আইনে মুসলমানদের তো আবেদন করার সুযোগ নেই। হ্যাঁ, তাহলে এলো কোথা থেকে? তাহলে এই যে বলছে এনআরসির সঙ্গে এই আইনের কি বলছে, মুসলিমদের নাগরিকত্ব বাতিল হবে, মুসলিমদের নাগরিক কি বলছে এখানে? তাহলে মুসলমানদের সঙ্গে সম্পর্কটা কোথায় হলো? গল্পটা হচ্ছে যে অমিত শাহ যখন বলছেন আইনত আবেদন করতে পারবেন যাদের পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে, বা যারা বিদেশ থেকে এসে ফরেন রেজিস্ট্রেশন অফিসে এসে FRRO, এইটা দেখুন, এই যে বইটা আমি ছেপেছি, শেষের দিকে লেখা আছে আপনার 2003-এর যে 19-এর যে সিএ, এবং সেটা যদি আপনি ওয়েবসাইটটা দেখেন citizenship.in গভর্নমেন্টে, তাতে দেখবেন হু আর এলিজেবল লিখে দিয়েছে। হু আর এলিজেবল, কে আবেদন করতে পারবে। এখানে বলছে who has been exempted by or under section 3 or 2 by C of the Passport Act 1920 or from the application of the provision of the Foreigners Act 1946 or any rule or order made thereunder। যেটা আইনে লেখা ছিল সেটাই রুলে এসছে, কারণ আইনের বাইরে রুল হয় না। তাহলে যারা পাসপোর্ট অ্যাক্টে বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে, তারা বাদে কেউ আবেদন করতে পারছে না। এই দেখুন, আবার এই রুলটার 39-40 পাতার রুলে একটা পাতায়, ধরুন ওই 37-38 পাতায় নাকি 36 পাতায় কি লেখা আছে, শিডিউল 1A ও রুল শিডিউল 1-এর নিয়ম 10A অনুযায়ী আবেদনকারীকে যা না দিলে আবেদনটি গ্রাহ্য হবে না, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে, যেটা থাকতেই হবে, সেটা হচ্ছে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার, মানে FRRO, বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার FRO দ্বারা জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক পারমিট, যেটাকে বলে লং টাইমের ভিসা, ওটা না থাকলে কেউ আবেদন করতে পারবে না। তাহলে ওটা আছে ভারত সরকারের হিসাবে 31,313 জনের। এই তো ভারত সরকারের রিপোর্ট, 31,313 জন। এখানে বলছে as per our records there are 31,313% belonging to minority community, হিন্দু 25,547। তাহলে এই কটা লোক আবেদনের এলিজেবল। তাহলে অমিত শাহ কত বড় পণ্ডিত, উনি লেখাপড়া অশিক্ষিত মূর্খের দল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, লজ্জাও করে না। হ্যাঁ, ভাবছেন সব মিলিটারি পুলিশ দিয়ে পিটিয়ে পুটিয়ে ঠিক ঠান্ডা করবে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে বাঙালি সমাজ। তিনি কি বলছেন, 1947 সালের পর থেকে 2014 সাল পর্যন্ত যারা এসছেন ওপার বাংলা থেকে, সবাইকে আবেদন করতে হবে। অর্থাৎ 47 সালের পরে আমি আসিনি, এটা প্রমাণ করতে গেলে তার আগের লোকগুলোকে করতে হবে। তাহলে এটা কোন আইন হলো? এটা হলো সিএ 2003, মানে এটা এনআরসি। কারণ 2019 যেটা লোককে বলছে, যেটা পোর্টালে লেখা আছে, সেখানে তো আবেদন করার সুযোগ স্কোপ নেই। সেটাতে যারা FRROর কাছ থেকে লং টাইমের ভিসা নিয়েছে 31,313 জন, তার বাইরে তো কেউ আবেদন করতে পারবে না। তাহলে লেখা আছে 2003, কিন্তু অমিত শাহ বলছেন উনি দেশের নাকি, মানে লজ্জাও করে না ভারতবর্ষে এরকম একটা অশিক্ষিত লোক, একটা মূর্খ লোক, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি বক 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 করে বকছেন আর বলছেন যে সবাইকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। কেন, কিসের জন্য,
কোন আইনে? কে বলেছে? কোথায় লেখা আছে? সিএ 2019-এ কোথায় লেখা আছে? প্রথম কথা হচ্ছে সিএ 2019টাই একটা জুমলা, একটা ফলস। কেন ফলস? আজকে যদি কোনো ছেলের জন্মগ্রহণ হয়, ধরুন আজকে একটা ছেলের ভূমিষ্ঠ হলো, তার 6 মাস আগে তার, বা 1 বছর আগে কি 2 বছর আগে কি 3 দিন আগে কি 10 দিন আগে তার অন্নপ্রাশন করতে পারবেন? পারবেন না। তাহলে পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় যারা পেয়েছে 2014-র 31শে ডিসেম্বরের আগে, তার মানে 2014-র 31শে ডিসেম্বরের আগে পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টের ছাড়ের ব্যবস্থা ছিল না। এমন কোনো সংশোধনী আইন ভারতবর্ষে ছিল না 2014-র আগে। পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টের ছাড়ের যে আইন সংশোধনী, সেটা এসছে 7ই সেপ্টেম্বর 2015। তাহলে 7ই সেপ্টেম্বর 2015-তে আইন হলো, আর বলছে 2014-র 31শে ডিসেম্বরের আগে যারা ছাড় পেয়েছে। এটা কি বাঁদরামো? আপনাদের সকলের কাছে মোবাইল আছে, মোবাইল ফোন থেকে গুগল সার্চ করে মিনিস্ট্রি অফ হোমে ঢুকে আপনি সার্চ করুন পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015, দেখুন পেয়ে যাবেন। 7ই সেপ্টেম্বর এটা বেরিয়েছে। আর আপনি সিটিজেনশিপ অ্যাক্ট যেটা, সেই সিটিজেনশিপ অ্যাক্টের যে ওয়েবসাইটটা দেখুন, সেখানে দেখুন হু আর এলিজেবল, কারা এলিজেবল সিএ 2019-এর নাগরিকত্বের। তাহলে অমিত শাহ একটা জুমলা করছে। অমিত শাহ বাঙালি সমাজকে বোকা ভাবছে। ওরা মনে করেছে বাঙালিকে টুপি পরিয়ে দেবো, বাঙালিকে দাস শ্রমিক বানাবো। সেটা চলবে না, সেটা হবে না, বাঙালি বুঝে গেছে। ফলে এখন বাধ্য হয়ে পোস্টার লিখছে যে মুসলিমদের নাগরিকত্ব বাতিল হবে নাকি, বলছি আমরা, ওরা বলছে বাতিল হবে না। মুসলিমদের প্রতি বিরাট প্রেম ওদের জন্মে গেছে, নৌশাদ সিদ্দিকীকে পেয়েছে। তারপরে বলছে এর সঙ্গে এনআরসির সম্পর্ক। আরে এটাই তো এনআরসি, সিএটাই তো এনআরসি। এনআরসি মানে কি? বৈধ নাগরিকদের তালিকা, এনআরআইসি, ন্যাশনাল রেজিস্ট্রি অফ ইন্ডিয়ান সিটিজেন, সিএ 2003-এর 14 ক ধারা। তাহলে আজকে যখন অমিত শাহ বলছেন যে সবাইকে আবেদন করতে হবে, তাহলে সেটা 2003 সালে তো এনআরসি। অর্থাৎ যে মানুষগুলো আবেদন করবে সেই মানুষগুলো ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে, সেই মানুষগুলো বেনাগরিক হয়ে যাবে। তাদের বাদ দিয়ে যে লিস্টটা তৈরি হবে নাগরিকদের, সেটাই তো এনআরসি। ফলে সিএটাই এনআরসি, এর কোনো বিকল্প নেই। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি মিথ্যা কথা বলছি, যা শাস্তি তাই দেবেন। আর যদি আমি মিথ্যা কথা বলতাম, এই অত বড় একটা হিমালয়ের চেয়ে শক্তিধর রাষ্ট্র প্রধানদের নেতৃত্বে বিজেপি আরএসএস এর মতো ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে আমার ছাল চামড়া গরম করে দিত। আমি তো রাস্তাঘাট দিয়ে হাঁটছি, আমাকে বহু মানুষ ভালোবাসে, বিজেপি করলেও ভালোবাসে, আরএসএস করলেও ভালোবাসে, সিপিএম করলেও ভালোবাসে, যে কেউ ভালোবাসে। কেন মনে করে এই লোকটা যেটা বলছে হয়তো সত্যি কথা। এই লোকটা তো নিজের জীবন বাজি রেখে সত্যিটা বলছে, যেটা টাকা দিয়ে পূরণ হয় না। মনে করুন মমতা ব্যানার্জি আমাকে 1 কোটি টাকা দিয়েছে, আর আমি 1 কোটি টাকা দিয়ে মিথ্যা বলছি, আমি তো পরশুদিন মার্ডার হয়ে যেতে পারি। তাহলে টাকাটা বড় না? আমার কাছে সত্যিটা হচ্ছে সত্যি। সত্যির যে জোর, সে সত্যির জোরের ওপর ভয়াবহ অমিত শাহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা দামাল বাংলা চ্যালেঞ্জ করছি। আমরা একদম সাহসের সঙ্গে বলছি যে বাঙালির দিকে চোখে চোখ তুলে কথা বললে আমরা চোখ গেলে দেবে বাঙালি সমাজ, যদি বাঙালিকে দাস বানাতে চাও। তারপরে কি বলছে দেখুন, এই আইনের মাধ্যমে বর্ণ বৈষম্য হচ্ছে, এর সঙ্গে বর্ণ ধর্ম জাতের কোনো সম্পর্ক নেই। এই একটাই সত্যি কথা বলেছেন যে সিএ 2003-এর সঙ্গে বর্ণ জাতের কোনো সম্পর্ক নেই, কিন্তু 2019-এর সঙ্গে বর্ণ জাতের সম্পর্ক আছে। আবেদন করলে ভোট দেওয়া যাবে না, এটা নাকি বিরোধীরা বলেছে। ওরা বলছে কারো ভোটাধিকার বাতিল হবে না। দর্শনা আসামের যারা বেনাগরিক হয়ে গেছে, ইল্লিগাল মাইগ্রেন্ট, এনআরসি চুট, তাদের কাছেও তো জোর করে ভোট নিয়েছিল বিজেপি, এবার তাদের ভোটে তো জিতেছে। অর্থাৎ ভোট নেওয়াটা ওদের একটা কৌশল, আইনত তাদের ভোটাধিকার থাকে না। বেনাগরিকের আবার ভোটাধিকার থাকবে কেন? সংবিধানের 326 নম্বর ধারা, যারা সিটিজেন অফ ইন্ডিয়া তাদের
যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। এবার সিটিজেন অফ ইন্ডিয়া কারা? 1948 সালের 19শে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে তারা ভারতের স্বাভাবিক নাগরিক। ওই দিনের পরে যারা ভারতবর্ষে ঢুকেছে তারা ভারতবর্ষের সিটিজেনশিপ সার্টিফিকেট যারা নিয়েছে তারা নাগরিক, আর যারা সিটিজেনশিপ সার্টিফিকেট নেয় না তারা নাগরিক নয়। তাহলে ভারতের আইনে দু ধরনের মানুষ বাস করেন, একটা নাগরিক সিটিজেন আর একটা অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল মাইগ্রেন্ট। ভারতের আইনে শরণার্থী বলে কিছু নেই, শরণার্থী আছে আন্তর্জাতিক আইনে। 1971-এর পরে যারা এসছিল 2 বছরের জন্য তারা ভারতের আইনে, ভারতের আন্তর্জাতিক আইনে শরণার্থী ছিল। যারা ফিরে যায়নি, ভোটার কার্ড আধার কার্ড করেছে, তারা ধরা পড়ছে। তাদের জন্যই এই সিএ করে ধরার টেকনিক। 48-এর পরে পাসপোর্ট ভিসা নিয়ে যারা আসেনি তাদের ধরার জন্য এই সিএ টেকনিক। এটা একটা বাঙালি জাতিকে ধ্বংস করার পরিকল্পনা। তার মানে এই যে আবেদন করলে ভোট দেওয়া যাবে না, তাই না, তো যায় না। তো তোমরা কায়দা করছো, তোমরা গায়ের জোরে সব কিছু করতে পারো, সেটার মানুষ কি করবে? তোমরা অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীকে বিনা কারণে উইদাউট যুক্তি ধরে গ্রেপ্তার করছো। তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার চেষ্টা করছো। তোমরা গোটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কি বলে নির্বাচনী ইলেকশন বন্ড নিয়ে যা করলে, তোমরা ভারতমালা প্রকল্পর নাম করে আদানি আম্বানির মাধ্যমে 6 লক্ষ কোটি টাকা ঝেড়ে দিলে। তোমরা আমাদের 100 দিনের কাজে রক্ত জল করা পয়সাগুলো দিলে না। তোমরা সমস্ত দিক থেকে ভারতবর্ষকে শেষ করে দিয়েছো, সমস্ত দিক থেকে। ভারত টুকরো টুকরো হয়ে যাবে। এখন বাঙালিকে যে শেষ করতে এসছো, বাঙালি ভাবতে শুরু করেছে বাঙালি ভারতবর্ষে থাকবে কিনা। আজকে গোটা বাংলার জমির দিকে তোমাদের নজর পড়েছে। তোমরা ইউসিআরসি সিপিএম এর শ্রমিক উদ্বাস্তু সংগঠনদের হিসেবে প্রায় 1415 উদ্বাস্তু কলোনি উচ্ছেদ হচ্ছে। তোমরা এখানকার মানুষদেরকে দাস শ্রমিক বানিয়ে সারা পৃথিবীতে সাপ্লাই দেবে 50 টাকা 100 টাকা মজুরিতে। তোমাদেরকে কেউ মানুষ বলে মনে করে? বিজেপি তোমরা মানুষ না জানোয়ার? তোমাদের লজ্জা করে না? তোমাদের এখনো মানুষ দাদা বলে, এখনো অসিন্দা শান্তনু দা এসব বলে। কদিন পরে এই দাদা থাকবে? চামড়া গুটিয়ে দেবে, মেরে হাত পা ছাড়িয়ে দেবে, সব ডায়লগ দেবাজি বন্ধ করে দেবে। তারপর কি বলছে? রাজ্যের প্রকল্পের বিরোধীরা নাকি বলেছে রাজ্যের প্রকল্পের সুযোগ মিলবে না। সত্যিই তো, যে বেনাগরিক হয়ে যাবে তার মিলবে কেন? এ কি বলছে? সুকান্ত বাবু বলছে না, এটা ভয় দেখানো, কোনো নিয়ম নয়। এ আবার কি কথা? কিছুই জানে না, লেখাপড়াও শেখা নেই। সুকান্ত মজুমদার অশিক্ষিত মূর্খের দল রাজ্যের বিজেপির নেতা হয়েছে। সারা বিজেপি পার্টিটা যেমন মূর্খ, গোবরখর, গরুর মুতখর, সেরকম তোর মাথাতেও গরুর মুখ ঢুকে আছে, গোবর ঢুকে আছে। যে লোকটা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে তার কাছে কি কোনো সুযোগ সুবিধা থাকবে? আধার কার্ডটা বাতিল হলে কি হবে? কদিন আগে যে আধার কার্ড বাতিল করে দিয়েছিলি সেগুলো তো আবার বাতিল করবি তোরা? বদমাইশি, নোংরামি। স্কুল কলেজের ডিগ্রি বাতিল হয়ে যাবে, স্কুল কলেজের ডিগ্রি বাতিল হয়ে যাবে, এটা নাকি মিথ্যা কথা। এবার উত্তরে কি বলছে সুকান্ত মজুমদার? বলছে ডাহা মিথ্যা, আদতে এমন হবে না। তুই কে রে হরিদাস পাল? তুই বলার কে? তুই তুই তোর তোর কত বড় পাওয়ার? তুই কে? তুই কি আইন? কি হবে দেখে নে, দেখে নিন কি হতে চলেছে। যখনই কেউ আবেদন করছে তখনই হয়ে যাচ্ছে অবৈধ ঘোষিত বিদেশি। এই অবৈধ ঘোষিত বিদেশিদের জন্য কি লেখা আছে? গুয়াহাটি হাইকোর্টের রায় 13ই ডিসেম্বর কি বলছে আপনারা মোবাইল খুলে দেখে নেবেন। 13ই ডিসেম্বর গুয়াহাটি হাইকোর্টের রায় এনআরসি নাগরিকত্ব বিষয়ে কি বলছে? এখানে বলছে প্রতিটি বিষয়ে আলোকপাত করে আদালত বলেছে একজন মানুষের বাঁচার জন্য, জীবনযাপনের জন্য ন্যূনতম যা প্রয়োজন, অর্থাৎ আশ্রয়, শিক্ষা, খাদ্য, বাসস্থান, চাকরি, কাজ করার অধিকার, এই সমস্ত বিষয়ে ঘোষিত বিদেশিরা আবেদন করলেই ঘোষিত বিদেশি হচ্ছে। বিদেশিরা আগে যা সুবিধা ভোগ করতো সেটা আর ভোগ করতে পারবে না। এই সব ঘোষিত বিদেশিরা যাদের আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি নথিপত্র রয়েছে সেগুলো জমা দিতে হবে। এই তো। হ্যাঁ, তাহলে মূর্খ সুকান্ত, পাবলিক মার খাওনি না, বাঙালি পেটানি খাওনি, জুতো পেটা খাওনি তো, বাঙালি মেয়েদের জুতো এবং ঝাঁটামার খাওনি, বঁটি দেখনি। কি লিখেছে? যে স্কুল কলেজের ডিগ্রি বাতিল, এটা তো স্বাভাবিক। কোর্ট তাই বলছে। তুই কে রে? তুই কোর্টের ওপর নাকি? ডাহা মিথ্যা, আদতে এমন হবে না। তুই বলার কে? তুই কতটুকু জানিস?
রাজ্যে সিএ চালু করা হবে না। বিরোধীরা বলছে সিএ চালু করা হবে না, তখন এ বলছে, সুকান্ত বলছে এমন ক্ষমতা নেই রাজ্য সরকারের। ঠিকই তো, এইটা ঠিক কথা বলেছিস, কিন্তু এটা তো ছলনা আছে। তোরা বলছিস রাজ্যে সিএ এমন ক্ষমতা নেই রাজ্য সরকার, সিএ আটকাতে পারবে না। তাহলে সিএ রুল বের করতে 4 বছর লাগালো কেন? কেন লাগালি রে সুয়ার? সিএ আইন হয়েছে 2019 সালে, তারপর থেকে রুল 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 আজকাল 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 করে এতদিন কেন ইয়ে হলো? এতদিন কি বলছিলি সুররা? যে সিএ রাজ্য সরকার আটকে দিচ্ছে, তৃণমূল করতে দিচ্ছে না, মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না, আর আজকে মানে বাঙালির রক্ত খাওয়ার খুব ইচ্ছা না। এখন কি হচ্ছে? এমন ক্ষমতা নেই রাজ্য সরকার। তাহলে আগে বলিসনি কেন? আগে মিথ্যা কথা বলেছিলি। তার মানে তারপর তলাবার লিখেছে, লজ্জাও করে না, বিকশিত বাংলা বিকশিত ভারত নরেন্দ্র মোদীর গ্যারান্টি। নরেন্দ্র মোদীর গ্যারান্টি, উনি গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। উনি দাস শ্রমিক সাপ্লাই দেবেন, উনি লকডাউন করিয়ে করোনা ভ্যাকসিনের নাম করে মানুষগুলোকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিল। সেই নিয়েও পরে আমাদের ভিডিও আসবে, কিভাবে মানুষগুলোকে শেষ করলো, কোটি কোটি মানুষকে, আর উনি গ্যারান্টি দিচ্ছেন। আর এদিকে সিএ কোনো নাগরিকের সমস্যা তৈরি করবে না, আমার গ্যারান্টি। তুই কে রে হরিদাস পাল? আমার গ্যারান্টি বাদরামো। নর্থ বেঙ্গল থেকে এসে এই পারে এসে সাউথ বেঙ্গলে তুই ফুটানি করছিস, এখানকার বাঙালিদের খাবি। তোর গামা তুই কে রে? তুই কে? আমার গ্যারান্টি শান্তনু মারবো কি চর। সুকান্ত মজুমদার আমার গ্যারান্টি। ভালো করে কান খুলে শোন সুকান্ত মজুমদার, অসীম সরকার, ফারদার যদি বাঙালিকে টুপি পরানোর চেষ্টা করেছিস, যদি দরকার পড়ে যে কোনো জায়গায় ডাক, তোর পার্টি অফিসে যাব, আমি যাব, দীপক ব্যাপারী যাবে, আরো 2-4 জন যাব, 2-4 জন উকিল বসা। আমরা যদি প্রমাণ দিতে না পারি যে আমরা যা বলেছি সমস্ত 100% সত্যি, তাহলে যা বলবি তাই করব, যা বলবি তাই করব। সবাইকে বলবো বিজেপিকে ভোট দাও। আমাদের কথা শোনে যে মানুষরা ভোট দিই তাদের বলবো আমরা নিজে বিজেপি হয়ে যাব, পারলে দাঁড়িয়ে গুলি করে দিবি, যা করবি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, 10 লাখ টাকা চ্যালেঞ্জ, লে চ্যালেঞ্জ নে। কত বড় ফুটানি দেখবো তোদের। নোংরামি হচ্ছে। আপনারা যারা আমার ভিডিও শুনছেন, আবার বলে দিচ্ছি, পাড়াতে পাড়াতে যখন বিজেপির লোকরা আসবে, বা আপনারা দল বেঁধে বিজেপির নেতার বাড়ি চলে যান। যদি এমএলএ হয় তাহলে তো আপনাদের পোয়া বাড়ো। তাহলে বলুন যে নাগরিকত্ব দেব বলে তোরা ভোটে জিতেছিলি, তাহলে তুই নাগরিকত্ব দিতে পারছিস না, তাহলে তুই আমার নেতা নোস, তুই এমএলএ নোস। তারপরে বাড়ির সামনে বসে থাকুন বলে দেখা যে এই আইনে কোথায় নাগরিকত্ব দেওয়ার কথা লেখা আছে, কোন জায়গাটা লেখা আছে। আর যদি উদ্বাস্তু হয় চেপে ধরুন, একদম ধরে নিয়ে আসুন, ওসে গ্রামের পোর্টাল সাইবার ক্যাফেতে নিয়ে গিয়ে বলে আগে শালা তুই আবেদন কর, আগে তুই আবেদন করবি নাগরিকত্ব নেওয়ার, তারপরে আমরা এতলা অমিত শাহ বলেছে আরামসে করুন। তো আমি আরামসে করব সিচুয়েশনটা বুঝে, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে যখন খুশি। কিন্তু এখন যেহেতু বিজেপির নেতা, তুই ভোট চাইতে এসছিস, তুই আমাকে আমার বাচ্চাকে খেতে এসছিস, আমার বোনকে, আমার মাকে, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার কন্যাকে তুই শেষ করতে এসছিস বেনাগরিক করে, তো তুই আগে নিজে সই কর, তুই আগে কর। আর একটা আওয়াজ তুলুন আপনারা, যে শান্তনু ঠাকুর, অসীম সরকাররা সিএতে আবেদন করেছে, সেই ডকুমেন্টটা দেখাতে হবে। আবেদন করার কপি, অ্যাকনলেজমেন্ট কপি বা কোনো কপি, বা যে কোনো রকমভাবে বাপের ক্ষমতা থাকলে, যদি শান্তনু ঠাকুর একটা বাবার ছেলে হয়, যদি অসীম সরকার একটা বাবার ছেলে হয়, তাহলে ও দেখাবে যে আমি সই করেছি। করুন।